গতকাল বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। অ্যাপারেন্টলি মনে হচ্ছিল সব শান্ত হয়ে এসছে, কিন্তু প্রথম আমরা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের একটা মন্তব্য দেখে দেখলাম যে না, প্রধান উপদেষ্টা থাকছেন। তাতে মনে হলো যে সব কিছু মোটামুটি শান্ত হয়ে এসছে, কিন্তু তারা এরপর একটা অফিসিয়াল স্টেটমেন্ট, যেটা প্রধান উপদেষ্টা তার অফিসিয়াল ফেসবুকে শেয়ার করেছেন, সেটা খুব তীব্র সন্দেহের জন্ম দিয়েছে। এবং একই সাথে গতকালই 3টা রাজনৈতিক দল দেখা করেছে প্রধান উপদেষ্টার সাথে, বিএনপি, জামায়াত এবং এনসিপি, রেজিস্ট্রেশনহীন একটা দল দেখা করেছেন। এটা অবশ্য ডক্টর ইউনূসের নিজের দল, দেখা করতেই পারে, তাদের প্রধানও আলাদাভাবে দেখা করতে পারেন। তো দেখা হওয়ার বিষয়টা নিয়ে আলাদা করে আলোচনা করব, এবং এখানে এক ধরনের বিএনপিকে হিউমিলিয়েট করা হয়েছে বলে মনে হতেই পারে, এবং এটা একটা অর্থহীন বৈঠক হয়েছে বলবো আমরা। কারণ স্টেটমেন্ট যেটা দেওয়া হয়েছে, সেই স্টেটমেন্টটা আসলে অনেক কিছু বলে দিয়েছে, খুবই অ্যালার্মিং। আমরা যদি তার প্রতিটা বাক্য পড়ি এবং রিডিং বিটুইন লাইন্স, তার রাইটার্স প্রেমিস বলে যে একজন রাইটার আসলে কি ঢঙে লিখেছেন, অনেক সময় সেটা কমিউনিকেটেড হয় বা রাইটার নিজে কমিউনিকেট করতেই চান। আমার কাছে মনে হয় পরিকল্পিতভাবে এই ধরনের মেসেজ আমাদেরকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, মেসেজ সামনে আনার চেষ্টা করা হয়েছে। সোজা বাংলায় বলতে গেলে সেনাপ্রধান এবং বিএনপিকে ধমক বা হুমকি দেওয়া হয়েছে বলা যেতেই পারে। আমরা একটু স্টেটমেন্টটা পড়ি, তারপরে এটা একটু পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইজ করতে হবে, কারণ এটা অফিসিয়াল স্টেটমেন্ট। এর প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য তো বটেই, প্রতিটা শব্দ খুব গুরুত্বপূর্ণ। হুবহু যা লেখা হয়েছে সেটা এরকম যে জাতীয় অর্থনৈতিক পরিষদে এনইসির বৈঠক হয়েছে। এখানে অন্তর্বর্তী 3টি প্রধান দায়িত্ব তারা বলছেন, নির্বাচন, সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মানে এগুলো কে দিয়েছে, কিভাবে দিয়েছে প্রশ্ন তোলা যায়, তুলছি না আপাতত। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশন এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত এখতিয়ার বহির্ভূত বক্তব্য, এই জায়গাটা খেয়াল রাখবো, আমি আবার পড়ব, এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কারের কাজ এগিয়ে নিতে এবং চিরতরে দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, খেয়াল করি আওয়ামী লীগ এবং বিদেশি শক্তি মানে হচ্ছে আমরা ধরে নেই বিদেশি ষড়যন্ত্র, ইন্ডিয়ান ষড়যন্ত্র পড়ে ফেলাই ভালো, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন, ভালো কথা। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া ও সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে লাস্ট জায়গাটা সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। প্রথম কথাটা হচ্ছে সেনাপ্রধানকে একটা অফিসিয়াল ফর্মাল বক্তব্যে তুলে আনা হলো। আমরা রাগঢাক না করে কথা বলি, সেটা ভালো হবে। উদ্দেশ্য প্রণোদিত এখতিয়ার বহির্ভূত বক্তব্য। সেনাপ্রধান সাম্প্রতিক সময়ে যে বক্তব্য দিয়েছেন, শুধু এটা না, এর আগেও তিনি রাওয়া ক্লাবে একটা বক্তৃতা করেছেন, সেটা নিয়েও সরকারের মধ্যে কারো মধ্যে স্ট্রেস তৈরি হয়েছিল। এটা একই ধরনেরই বক্তব্য, এখানে সেটা তারা ডেকে এনেছেন। আমরা এই জায়গাটা একটু ক্ল্যারিফাই করি। সেনাপ্রধান তার অফিসারদের সামনে যে বক্তব্য দিয়েছেন সেটা আসলে অফিসিয়ালি তারা জানান নেই, এটা বিভিন্ন সূত্রে মিডিয়াতে চলে এসছে। আমরা এভাবে ধরতে পারি যে এটার এক ধরনের সায় সর্বোচ্চ পর্যায়ে থেকেই ছিল সেনাবাহিনীর, তাহলে ঠিক আছে, কিন্তু তারপর তারা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে এটা করেননি। এখন সেনাপ্রধান তার এখতিয়ার বহির্ভূত বক্তব্য তিনি দিয়েছেন কিনা, তার উদ্দেশ্য প্রণোদিত ছিল কিনা বক্তব্য, এগুলো নিয়ে সরকারের অবস্থান থাকতে পারে। সরকার তাকে ডেকে প্রধান উপদেষ্টা এটা নিয়ে তাকে সতর্ক করতে পারেন, এটা নিয়ে তাকে তিরস্কার করতে পারেন, বভল প্রধান উপদেষ্টা তার বস। কিন্তু একটা অফিসিয়াল স্টেটমেন্টে এটা আনা হয়েছে, তার মানে সরকার সেনাপ্রধানকে হুমকি বা ধমক দিচ্ছেন, এটা জনগণের সামনে অফিসিয়ালি সরকার দেখাচ্ছেন।
মানে তাদের কাছে মনে হলো যে সেনাপ্রধানের বক্তব্যের পর সরকার কি কিছুটা শক্তির দিক থেকে পেছনে পড়ে গেছে বলে জনগণ মনে করছে, তাই তারা একটা ধমক দেওয়া জরুরি মনে করলেন অফিসিয়ালি, ফর্মালি, যেটার মাধ্যমে জনগণ মনে করবে না সরকারের অনেক হ্যাডাম আছে। আবারও বলছি, সংকটটা যদি তারা মনে করতেন সলভ করবেন, এটা সলভ করার দিকে যাচ্ছেন না, আমি এই জায়গায় যাচ্ছি, এটা কিন্তু আমাদের খুবই অ্যালার্মিং। সলভ করার দিকে গেলে তারা তাকে ডেকে এই কথাগুলো বলতে পারতেন, পরিষদ বসতে পারতো, প্রধান উপদেষ্টা নিজে বসতে পারতেন, খুব ইজিলি এটা করা যেত, কিন্তু সেটা করা হয় নাই। অফিসিয়ালি কাজটা করা হয়েছে এবং তাকে অফিসিয়ালি ধমক দেওয়া হয়েছে। এরপর মূলত কাজকে সমস্যা করতে দেয়া এবং বিশেষ করে প্রচুর রাস্তা আটকে যে বিভিন্ন রকম কর্মসূচি হচ্ছে, অযৌক্তিক দাবি দেওয়া ইত্যাদি ইত্যাদি মিলে সেগুলোতে তাদের কাজের সমস্যা হচ্ছে। মানে এটা কখন সরকারের হঠাৎ করে মনে হলো, যখন জনাব ইশরাক হোসেন এসে তারকে মেয়র করার দাবিতে রাস্তায় নামলেন। শত শত এই ধরনের রাস্তা ব্লক করার ঘটনা ঘটেছে, 5 জন 10 জন 20 জন মানুষ দিয়েও। আমরা এটা নিয়ে দীর্ঘদিন আলোচনা করেছি যে সরকারকে কঠোর হতে হবে, আইন প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করতে হবে। আমি বলেছি, অনেক সমালোচিত হয়েছে, কিন্তু বলেছি, বহুবার বলেছি যে সরকার যদি নৈতিকভাবে এবং আইনের মধ্যে থেকে প্রপোর্শনেটলি বল প্রয়োগ করে সেটা জনগণ খারাপভাবে দেখবে না, কিন্তু সরকার এগুলো করে নাই। বিশেষ করে একটা গোষ্ঠীর ক্ষেত্রে সরকার কোনোদিনও বল প্রয়োগের পথে হাঁটে নাই, সেটা হচ্ছে ইসলামিস্ট এক্সট্রিমিস্টরা। বহু ক্ষেত্রে তারা বহু কিছু ঘটিয়েছে, সরকার পদক্ষেপ নেয় নাই। এবং কেন নেয় নাই এই স্টেটমেন্টে আছে আমি মনে করি। আবারও বলছি, আমাদের রিডিং বিটুইন লাইন্স পড়তে হবে। এসব বাক্যের মধ্যে, এসব শব্দের মধ্যে অনেক হিডেন মিনিং থাকে। আমার সাথে কেউ ডিসএগ্রি করতে পারেন, আমি আমার টেক বলছি। বিএনপিকে এখানে তার মানে যখন ইশরাক করলেন তখন সমস্যা হয়ে গেল, আর আগে হয় নাই। এরপর আওয়ামী লীগের নিষিদ্ধ করার নাম দিয়ে একই ঘটনা কয়দিন আগেই হলো, কিছু হয় নাই। কিন্তু এটা তো ডক্টর ইউনূসের নিজের দলের লোকজন, হাসনাত আবদুল্লাহ, এনসিপি এবং জামায়াত টু সাম এক্সটেন্ট সরকারের সাথে ইজ ভেরি মাচ অ্যালাইন্ড, এবং ইসলামিস্টরা, তাতে সমস্যা হয় নাই। এছাড়াও যে কেউ এই কাজগুলো একটা সময় করেছে, কোনো রকম কোনো ব্যবস্থা নেই। হঠাৎ করে তাদের মনে হলো, ইভেন আমরা একজন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যখন 2 দিন আগে ব্রিফিং করছেন তখনও তিনি বলছেন অফিস থেকে যমুনায় আসবো, রাস্তা আটকে যায়, কারোর সাথে মিটিং আছে, হয় না। হঠাৎ করে তাদের মনে হওয়া শুরু করলো। হ্যাঁ, কারণ এটা বিএনপি করেছে। কারণ কার ভালো খারাপের আলোচনা করছি না, আমরা একজন পর্যবেক্ষক হিসেবে যদি দেখি আপনি চেরি পিক করছেন, এটা মতলববাজি। এরপর যেটা হয়েছে সেটা হলো এই বিচার সংস্কার ম্যান্ডেটের কথা বলছেন, তাদের দায়িত্ব তারা নিজেরা নিয়ে নিয়েছেন না, সরি, এবং তাদের দায়িত্ব নাহিদ, আসিফ, হাসনাত এরা মিলে দিয়ে দিলেও হবে না, একদম হবে না। তাদের যথেষ্ট কন্ট্রিবিউশন আছে, কিন্তু তারাই সব কিছু নন। তারাই এই কাজ করে শেষ করেন নাই এবং তারাই এমপ্লয়ার, তাই তাদের কথা শুনেই সব কিছু করতে হবে, মানব না, কোনোভাবেই এটা হবে না, হতে দেয়া যাবে না, দেশ নিয়ে ফাজলামও চলবে না। যাই হোক, তারা এটা করার ক্ষেত্রে তারা বলছেন যদি কোনো সমস্যা হয়, এবং আবারও বলছে পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে। আমি খুব এনসিপির সাথে এই ধরনের অ্যালাইনমেন্ট দেখি, যখনই কোনো না কোনো কিছু ঘটে সেটার সাথে এটাকে রিলেট করা হয়। একটা সময় পর্যন্ত আমরা মানছি অনেক ক্ষেত্রে এইগুলোর যে প্রভাব ছিল না তা না, ভারত বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে চায়, আওয়ামী লীগ টাকা খরচ করছে, ট্রু। কিন্তু অন্য দল, ধরুন বিএনপি, জামায়াত যদি রাস্তায় নামে, প্রত্যেকটা বিরুদ্ধের, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা দল, তাদেরকেও কিন্তু এখন ট্যাগ করা হচ্ছে, আমরা খেয়াল করব। এবং যেসব স্টুডেন্টরা এই ধরনের ট্যাগ করছে, বিভিন্ন টক শোতে এসে এনসিপির লোকজন করছে, প্রোগ্রামে করছে, তাদের নিজস্ব প্রোগ্রামে করছে, এবং এই ট্যাগিংগুলো আবার বিদেশ থেকে আসে, গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সারদের বক্তব্য ট্যাগিং ওটা আসে, এখানেও এটা একটা প্রচ্ছন্ন ইঙ্গিত করা হচ্ছে। সো এগুলো আসলে মূলত নাকি ওই কারণেই হচ্ছে। ফলে কেউ যখন নির্বাচন চাইবে, নির্বাচনের দাবিতে যদি নামবে, ব্যর্থ যুক্তি দেয়া হয়, ভারত তো নির্বাচনের কথা বলেছে, সো বিএনপি যদি নির্বাচন চায়, কোনো ব্যক্তি যদি নির্বাচন চায়, ভারতের দালাল, বিদেশি শক্তির ইন্ধন, ডক্টর ইউনূস বলছেন, তাদের পরিষদ বলছেন। এরপর জনসংপর্কে উত্থাপন করবে শেষের যে জায়গাটা, আমি বাক্যটা পড়ি, কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সাথে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এই যে জনগণ বলা হয়, এই সরকারের জনগণ বলার কি আছে? সরকারের কোনো কাজে, কোনো ক্ষেত্রে যদি সমস্যা তৈরি হয়, সরকার একটা এক্সিকিউটিভ, তার এক্সিকিউটিভ পাওয়ার আছে, আইন অনুযায়ী সে যে কোনো ব্যবস্থা নিতে পারে, জনগণের আলাপটা কেন?
এবং এই জনগণ কারা? ধারণা করি এটা বিএনপিকে ধমক বা হুমকি দেওয়া হচ্ছে, আমারও কিন্তু একটা রিজার্ভ ফোর্স আছে, ওটা মাঠে নামাবো, পুলিশ দিয়ে কতটুকু পারবেন তারাও হয়তো কনফিউজড, এবং এই পুলিশ বিএনপির ওপরে আওয়ামী লীগের সময় যা করেছেন তা করবে কিনা বা সেনাবাহিনী করবে কিনা, বিশেষ করে অন্তত জেনারেল ওয়াকার যদি মিলিটারি চিফ থাকেন, আমি জানি না তাকে রাখা আদৌ শেষ পর্যন্ত যাবে কিনা, সেই চেষ্টা নিশ্চয়ই চলছে তাকে সরিয়ে ফেলার, আমি জানি না। যদি থাকেন তাহলে সেনাবাহিনীকে দিয়েও যাচ্ছে তাই করা যাবে কিনা সন্দেহ আছে। সুতরাং একটা জনগণ আছে, যে জনগণকে তিনি কোনো রকম কোনো সমস্যা করেন নাই। ইভেন বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে বা তাদের একটা ওপেনিং দেখা যাচ্ছে যখন নিউ ইয়র্ক টাইমস বলছে, সেরকম জায়গায়ও সেটা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট মুসলিমস। ইসলাম নিয়ে অনেক আলোচনা আছে, কিন্তু র্যাডিক্যাল ইসলামিস্ট বলে একটা বিষয় যেটা আছে সেটা বাংলাদেশে এক্সিস্ট করে, এবং তাদেরকে উনি মাথায় তুলেছেন, তাদেরকে সব কিছু করতে দিয়েছেন যা ইচ্ছে তাই, কোনো অ্যাকশন নেন নাই। এই জনগণই সম্ভবত উনি এখানে বোঝাতে চাইছেন জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত কি? পেটাবেন, হামলা করবেন, এসব। অবশ্য কিছু জনগণ ডক্টর ইউনূসের 5 বছর লাগবে আওয়াজ ফেসবুকে তুলতে তুলতে এখন মাঠেও নামতে শুরু করেছে। বোধ করি তারাও আস্তে আস্তে নামাবেন, গণভোট চাই, ওনাকে 5 বছর, এসব আলাপ আমরা জানি, এসব আসতে যাচ্ছে। আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস দেশকে একটা সংঘাতের দিকে নিয়ে যাচ্ছেন। একদম একটা সময় পর্যন্ত ওনাকে ছাড় দিয়ে মনে হতো তার সরকারের একটা অংশ এটা করছে ওটা করছে, তাকে ভুল বোঝাচ্ছে। নিজের কাছে হাসি পেত এই কথাটা বলার সময়, যখন আওয়ামী লীগ নিয়ে বলতে হাসাহাসি করতাম, তো তারপরও নিজের লজ্জার মাথাকে ওনার প্রতি এই কথাটা বলেছিলামও কখনো কখনো। দিন যত যাচ্ছে বোঝা যাচ্ছে এই গ্র্যান্ড ডিজাইন, গ্র্যান্ড প্ল্যানিংয়ের ইন্টিগ্রাল পার্ট উনি। এটা ওনার ব্রেন চাইল কিনা সময়ের সাথে সেগুলো বোঝা যাবে, কিন্তু উনি এই ডিজাইনের পার্ট, একটা কেওস তৈরি করা সম্পূর্ণ পরিকল্পনা দেখা যাচ্ছে, এবং সেই কেওস তৈরি করার মাধ্যমে ক্ষমতাকে দীর্ঘায়িত করার একদম স্পষ্ট নিদর্শন দেখা যাচ্ছে। এই স্টেটমেন্ট দেশকে ডিস্টেবিলাইজ করার সরকারের দিক থেকে ক্লিয়ার ইন্ডিকেশন দেয়, আমার কাছে অন্তত সেটা। উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্রমাগত সীমালঙ্ঘন করে চলেছেন। খুবই টার্ময়েল একটা সিচুয়েশন যখন চলছে, দেশটা যখন চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এমনকি পরিস্থিতি এটা দাঁড়িয়েছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন কিনা, সেই রকম সময়ে দাঁড়িয়ে সেই উপদেষ্টা এমন স্ট্যাটাস দিয়েছেন যেটা একজন উপদেষ্টা দেওয়া কোনোভাবেই উচিত না। আমি খুব অবাক হই, ডক্টর ইউনূসকে এগুলোই হচ্ছে সমস্যা। উনি এই স্ট্যাটাসের পর তাকে দিয়ে অ্যাপোলোজাইজ করাতে পারতেন যদি তাকে ক্যাবিনেট থেকে বের নাও করে দেন। নট অনলি দ্যাট, আমি বহুবার বলেছি, তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধানকে নিয়ে এইখানে বসে, যেটাতে স্পষ্টভাবে মনে হয় যে তিনি আসলে প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধানের একটা সংকট তৈরি করতে চাইছেন, হয়তো পার্সোনালি আগে বলেছেন, এবং জনগণের সামনেও এই সংকটটা তৈরি করে সেনাপ্রধানকে শত্রুতে পরিণত করার চেষ্টা তিনি করেছেন, এবং ইট ওয়াজ প্রেসক্রাইবড বাই সাম ভেরি ইনফ্লুয়েন্সার্স। এগুলো সব ক্লিয়ার ছিল। গতকাল তিনি বলছেন, যখন এরকম একটা ভোলেটাইল পরিস্থিতির মধ্য দিয়ে দেশ চলছে, তিনি বলছেন বিএল, নর্থ অ্যান্ড দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাকেই খাবে। ইউ আর নট ওয়ান অফ দেম, জাস্ট কোঅপ্টেড টেম্পোরারিলি। আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু, একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশে মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি। স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্ট বোধ হয় এদেশের ভাগ্য। আওয়ামী লীগ দিল্লি আর নর্থ মানে উত্তরপাড়া মানে সেনানিবাস। কথাগুলো খোলাখুলি বলে ফেলি, চালাকি করে রাখার দরকার নেই, বাংলাদেশে এখন চালাকি করার টাইম নেই। তো উনি সেনাবাহিনীকে জড়াচ্ছেন, ও দুটোর সাথে জড়িয়ে একটা কুমির আসছে, সেটা সবাইকে খাবে, এই ধরনের একটা আলাপ তিনি সামনে আনছেন। সেনাবাহিনী বোঝে তো নর্থ মানে কি, নাকি তিনি মনে করেন তাদের এখন খুবই কাছের মানুষ, জনাব খলিল যেরকম করিডোরকে ধানাই পানাই করে মনে করছেন আমরা সব স্টুপিড, উনি যা বলবেন তাই সঠিক, ওইটা মনে করছেন। তার মানে জনাব আসিফ মাহমুদ স্পষ্টতই আবারও আক্রমণাত্মক কথা বলছেন সেনাবাহিনীর, একটা পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে, প্রধানও না পুরো বাহিনীটির বিরুদ্ধে। কারণ আছে হয়তো, এতদিন তারা সেনাপ্রধানকে সিঙ্গেল আউট করার চেষ্টা করেছিলেন, কারণ তারা দেখানোর চেষ্টা করছিলেন যে যত খারাপ কিছুর মূল এই ভদ্রলোক,
যেমন আমাদের এই সরকারের একজন আসিফ নজরুল আছেন, তারাও এখনও ওইটা করে ফেলেননি, কিন্তু তার বন্ধুরা এখন আসিফ নজরুলকে টার্গেট করছেন। আর ওখানে একজন আছেন ব্যক্তি সেনাপ্রধান, কিন্তু সর্বশেষ দেখা গেল যে সেনাবাহিনী ইজ ভেরি মাচ অ্যালাইন্ড উইথ দেয়ার চিফ, যে তিনি যা যা করতে, তার যা যা চিন্তা সেগুলোর সাথে তারা অ্যালাইন করছেন। ফলে এখন পুরো সেনাবাহিনীকে আবার বিতর্কিত করার চেষ্টা করছেন, এবং ধরো অত্যন্ত অফেন্সিভ নামের সাথে। অতীতে এনারা শেখ হাসিনার অধীনে চাকরি করেছেন, সিনিয়র অফিসার্স হয়েছেন, সেনাপ্রধান হয়েছেন, এগুলো খুবই সঠিক কথা, তা ঠিক আছে, কিন্তু আমাদেরকে তো এদেরকে নিয়ে চলতে হবে। ওনারা কি করছেন সেটা দেখবো আমরা। শেখ হাসিনার সচিবদেরকে নিয়ে চলছেন না, চলতে হচ্ছে না। শেখ হাসিনার সময় চাকরি করা পুলিশ অফিসার নিয়ে চলছে না সরকার, চলছে তো। এগুলো কেন করা হচ্ছে? আসলে ঘুরে ফিরে বেসিক ওই জায়গাটা, ইলেকশন হতে হবে, এবং ইলেকশন হওয়াতে দেব না যে চক্রটা আছে জনাব আসিফ, ওটার সাথে আছেন প্রথম থেকেই দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। উনি তাদের প্রেসক্রিপশনের যাবতীয় কাজ, ইভেন আমি মনে করি ইসরাককে শপথ নিতে দেবো না, সেটা সেসব জায়গা থেকে প্রেসক্রিপশন এসেছে। যাই হোক, আমি এই প্রশ্নটা সরকারকে করতে চাই, ডক্টর ইউনূসকে করতে চাই, একজন সিটিং উপদেষ্টা এই ধরনের স্ট্যাটাস দিতে পারেন কিনা বিদ্যমান প্রেক্ষাপটে। শপথের কথা বাদই দিলাম, ওনারা আবার শপথ টপথ পাত্তা দেন কিনা জানেন। ওনাদের গোপনীয়তার শপথ আছে, ওনাদের অনুরাগ বিরাগ বা কোনো রকম কোনো লাভটা পাওয়ার ক্ষেত্রে এসবের বশবর্তী হয়ে কাজ করার না করার শপথ আছে, বাদই দিলাম। ডক্টর ইউনূস এবং সরকারের অন্যরা মনে করেন কিনা এই ধরনের উস্কানিমূলক স্ট্যাটাস জনাব আসিফ ভূঁইয়া দিতে পারেন, না হলে তাকে থামাতে হবে শুধু না, এগুলো যেন অ্যাপোলোজাইজ করাতে হবে। একটা জিনিস খুব হাস্যকর আর কি, না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। আম সরি এখন কথাগুলো বলে, এত হ্যাডাম দেখানোর কিছু নাই। এই দেশের লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর মৃত্যুর ভয় পরোয়া না করে লড়াই করে গেছে। রাজনৈতিক দল, অরাজনৈতিক ব্যক্তি, বহু মানুষ সামনে ছিলেন, তাদেরকে দেখা গেছে, সে কারণে তাদের রোলকে আমরা একনলেজও করি। কিন্তু খালি কথায় কথায় আমাদের মরার ভয় নাই, আমরা অলরেডি শহীদ হয়ে গেছি, এগুলো কোনো কথা না, শিশুতোষ কথা। এদেশের বহু মানুষ এই কাজ করেছে, প্রয়োজনে আবারও করবে, আপনারা যদি পারেন অন্যরাও করবে। সবাইকে কথায় কথায় ওই খোঁচা দেওয়ার কিছু নেই, খুবই বাজে শোনায়, বাজে দেখায়, খুবই বাজে দেখায়। কিসের ভয় নাই আর কিসের লোভ আছে এগুলো আমরা দেখেছি। বটম লাইন, সরকারের উচিত হবে এই উপদেষ্টাকে থামানো। আমি আগেও বলেছি এই উপদেষ্টাকে পদচ্যুত করা উচিত ছিল। তিনি সেনাপ্রধান আর প্রধান উপদেষ্টাকে নিয়ে যে ইন্টারভিউ দিয়েছেন সেটা নিয়ে, শুধু তাও না, এই সরকারের ট্রান্সপারেন্সির কথা যদি বলে, তার এপিএস এর বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগ আছে, তাকে দুদক ডেকেছে এবং লোকজন তো ফানও করছে। এপিএস খারাপ, উপদেষ্টা ভালো, তাই কি? এটাও কি যথেষ্ট কারণ ছিল না তাকেও এখান থেকে সরিয়ে দেওয়ার? মানুষ সব জানে আসলে, এখন এসব করার জন্যই কি ক্ষমতায় থাকতে হবে? এসব করতে পারতে হবে বা এটাকে আরও এক্সটেন্ড করতে হবে বলে আর ক্ষমতা থেকে নামা যাবে না, এসব শুরু হয়েছে। ডক্টর ইউনূসের অনেক সমালোচনার জায়গায় আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, ওনার অনেকগুলো আচরণ, সেটা উনি কী চিন্তা করেন আমি জানি না, আমরা জানি না, এগুলোই তার প্রতি আসলে মানুষের ক্ষোভ তৈরি করছে, সত্যিই ক্ষোভ তৈরি করছে। যে কেউ দেখতে পারেন খোঁজ খবর নিয়ে এই সরকারের প্রতি। আমি আমার চারপাশে দেখি, ব্যক্তিগতভাবে দেখি, অন্তত আমি আমাকে দিয়ে বলতে পারি, দীর্ঘদিন আমি মাসের পর মাস এই সরকারকে ছাড় দিয়ে চলেছি। অনেকে প্রথম দিন থেকে কথা বলেছে, আজকে তারা সরকারের বিরাট বন্ধু, 2 দিন যায় নাই সরকারকে ডিস্টেবিলাইজ করে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, করে নাই? করেছে তো, এখন বিরাট বন্ধু হয়েছে। আমরা চুপ থেকেছি, সরকারকে সমর্থন যোগানোর চেষ্টা করেছি, তার পক্ষে কথা বলে গেছি মাসের পর মাস, তারপরে ধাপে ধাপে সফটলি কিছু ক্রিটিসাইজ করতে শুরু করেছি। কিন্তু এখন দেখছি এটা আমাদের স্টেটকে বিপদের মুখে ফেলে দিচ্ছে। কোনো কিছুই জাতি এবং এই রাষ্ট্রের চেয়ে বড় না। ডক্টর ইউনূসও বড় নন, ওর চেয়ে কেউ বড় না, কেউ না। সুতরাং তিনি যখনই কোনো সঠিক পদক্ষেপ নেবেন না, যখনই তিনি এমন মানুষজনকে ক্রমাগত কথা বলে যেতে দেবেন যে এই দেশের তার সরকারের ভাবমূর্তি নষ্ট করে, শুধু না আমাদের সোসাইটিতে আমাদের স্টেটে একটা অ্যানার্কি তৈরি করে, সেই রকম উপদেশটাকে থামান তো নাই, বরং যখন ক্রমাগত বলতে থাকে তখন এই সন্দেহ খানিকটা মাথা চাড়াও দেয়। এর পেছনে কি তার সায় আছে?